আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কাঠগোলাপে আসক্তি, দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব সংখ্যা 41। লিখনিতে ঈর্ষাদ তন্নি। সকাল সকাল বাড়ির পরিবেশ থমথমে। মায়ের দরজার মুখে থ মেরে দাঁড়িয়ে আছে। শান্তর হাতে রামদা। ছেলেটার হাত ধরে ওকে থামানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইরানি ও শান্তর বড় ভাই, কিন্তু শান্তর শক্তির সাথে পারে বুঝি? সম্মুখে হতবাক মুখে দাঁড়ানো শান্তর বাবা। উনার পেছনে লুকিয়ে আছে রেহেনা বেগম, ভয়ে থরথরিয়ে কাঁপছে। ছেলের এই রূপের সাথে উনি একদমই পরিচিত নন। শান্ত হুঙ্কার ছড়ে, পেছনে কেন? রেহেনা হাওলাদার, সামনে আসুন। আজ আপনাকে শেষ করে আপনার বংশ গৌরব ধূলিসাৎ করব আমি। আব্বা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করো মোরে, এমন কামার করতাম না। কম্পনরত স্বর রেহেনার। শত্রুপক্ষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায়, কিন্তু বিশ্বাসঘাতককে নয় রেহেনা হাওলাদার। শান্তর কথায় রেহেনা বেগম হাউমাউ করে কেঁদে ওঠেন। ছেলের হাতে বোধহয় আজ প্রাণটা যাবে। পরিস্থিতি হাতের বাইরে দেখে শান্তর বাবার রয়েস হয়ে মুখ খুললেন। শান্ত বাপ, আমার একটু থামো। রেহানা তোমার মা, এভাবে কথা বলো না। মাথা ঠান্ডা করো। বাবার কথা শান্তর মস্তিষ্ক অব্দি পৌঁছায় না, সবানন্দে প্রবেশ করতে দেয় না। শক্ত খাটিয়ে দুজনের থেকে নিজেকে ছাড়িয়ে রামদাটা হাতের সামনে পা এগুতে নিলে মায়া দৌড়ে এসে ওর পায়ের সম্মুখে বসে পড়ে। মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। আল্লাহর দোহাই লাগে, আপনি এমনটা করবেন না। আপনি ছাড়া আমার কেউ নেই। আপনি আমার থেকে দূরে সরে গেলে আমি মরে যাব শ্রাবণ। শান্ত থমকে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ কি হয় কে জানে, হাত থেকে রামদাটা শব্দ করে মাটিতে ফেলে দেয়। ফুপিয়ে কেঁদে ওঠে ছেলেটা। বড় হয়ে এই পর্যন্ত সবার সম্মুখে কাঁদল শান্ত। যত কষ্টই হোক, আজীবন হেসে তবে আজ। কষ্টটা কি অসহনীয়? সবার মা আর আমার মার মাঝে এতটা পার্থক্য কেন রেহানা হাওলাদার? সেই ছোট্টবেলা থেকে দুই মায়ের মধ্যে বৈষম্য করেই আসছেন। দুই ভাইয়ের মধ্যে। ভাই আমার থেকে গায়ের রং উজ্জ্বল বলে আপনি সবসময় আমাকে অবহেলা করেছেন। খাবারের সময় বড় মাছের পিসটা বাইরকে দিয়েছেন, অথচ আমার ভাগ্যে মাছের একটাও পিস জোটেনি। খাবারও জুটত না 3 বেলা। ড্রেস কেনার সময় ভাইয়ের ভালো কিনে দিয়েছেন, আর আমার কপালে ফুটপাতের পোশাক জুটছে। ঈদে ভাইকে 500 টাকা সালামি দিলে আমার কপালে 10 টাকাও জোটেনি। পান থেকে চুন খসলে আমার পিঠে লাঠি ভেঙেছে। এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বড় হয়ে আপনাদের থেকে নেওয়া বলতে 3 বেলা 3 মুঠো খাবারই খেতাম, কিন্তু এখন তো সেটাও হয় না। তাহলে এত বড় একটা কাজ কিভাবে করতে যাচ্ছিলেন আপনি? আমার অনাগত সন্তানের প্রতি আপনার কিসের আক্রোশ? আমার বউ আপনার মতো উচ্চবংশীয় মেয়ে নেই বলে আপনার এত ঘৃণা? মানুষ হয়ে মানুষকে ঘৃণা করতে বিবেকে বাঁধে না? আমার বউ 3 সপ্তাহের অন্তঃসত্ত্বা, তা আমি মাত্র 2 দিন আগে জেনেছি। বিশ্বাস করুন, খুশিতে কেঁদে দিয়েছিলাম আমি। আর আপনি খাবারে বিষ মাখিয়ে আমার বউকে খাইয়েতে চেয়েছিলেন। আজ ভাবি যদি না দেখতো, তাহলে আমি আমার বউ বাচ্চা দুটোকে হারতে বসতাম। এত বড় পাপ সইবে না রেহেনা হাওলাদার। নিজের কথা শেষ করেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে মায়ের হাত ধরে উঠিয়ে ঘর থেকে হাঁটা ধরে শান্ত। উপস্থিত সকলেই হতবিহ্বল। আজকে নতুন অনাকাঙ্ক্ষিত সত্যের মুখোমুখি হলো সবাই। ঘৃণাত্ম দৃষ্টিতে তাকিয়েছে রেহেনা বেগমের দিকে। শান্ত ভাইয়ের চোখ জোড়া ছলছল করছে। যে ছোট্ট শান্তকে কোলেপিঠে করে মানুষ করেছে, না চাইতেও সব আবদার পূরণ করছে, সে শান্তকে তার মা নামক নারী কখনো ভালোবাসা দেয়নি। শুধুমাত্র গায়ের রং দিয়ে বিবেচনা করে শান্তকে দিনের পর দিন কষ্ট দিয়েছে। ছি! জন্মদাত্রী মা এত নিষ্ঠুর কীভাবে হতে পারে? 20 মিনিটের ব্যবধানে একটা বড় ব্যাগ হাতে শান্ত ঘর থেকে বের হতে দেখা যায়। অপর পাশে মুঠোয় হামায়ার ছোট্ট হাতটা আঁকড়ে রাখা। ব্যাগ দেখতে শান্তর বাবা ভ্রু কুঁচকে তাকায়। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? শান্ত হাসে। তা তো জানি না বাবা, গন্তব্য অজানা, তবে এই বাড়িতে আর 1 সেকেন্ডও নয়। আমার বউ সন্তান নিয়ে আমি আর কোনো প্রকার রিস্ক নিতে চাই না। পাগল হয়েছিস তুই? একটা মেয়েকে নিয়ে এভাবে বেরিয়ে যেয়ে কোথায় থাকবি? শান্তর বড় ভাই ধমক দিয়ে ওঠে। তাতেও শান্তর মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি আর এমন ভুল করতাম না। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ওই কামটা করতালা ইসলাম। আমাগো সাইরা যাস না আব্বা। রেহনা বেগম সামনে এগোতে নিলে থামিয়ে দেয় শান্ত। আর এক পাও এগোবেন না, ওখানেই থামুন। পরপরই সবার উদ্দেশ্যে বলে, আপনাদের সাথে কোনো ভুল করলে ক্ষমা করবেন। আমার উপর আমাদের আপনাদের উপর আমাদের উপর থেকে কোনো
প্রকার অভিযোগ নেই। আমি শুধু একটা সুন্দর সংসার একটু শান্তির আশায় এই বাড়ি ত্যাগ করছি। আপনাদের সম্পদের একটা পয়সা নিয়ে যাচ্ছি না। ভালো থাকবেন। শান্ত মায়ের হাত ধরে গেটের দিকে হাঁটা ধরে। এমন কঠিন সত্য যেন আজ কেউ থামায় না। সত্যি ছেলেটার জীবন একটু শান্তির প্রয়োজন। দূর থেকেই না হয় পাশে থাকবে। এবারই ওই ছোট্ট মেয়েটার জন্য নিরাপদ নয়। শান্ত। ইরানি কম্পিত কণ্ঠস্বর। মায়া থামে, ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়, কান্নারত গলায় বলে, নাম্বার সেম থাকবে বা বড়বা? তুমি কল দিও, আমিও দেব। তোমাদের কখনো ভুলবো না। ব্যাস। আস্তে আস্তে মানুষ দুটো দৃষ্টিসীমানার বাইরে চলে যায়। ইরানি ডুকরে কেঁদে ওঠে। বাবা মা মরা মেয়েটাকে নিজের সন্তানের মতো স্নেহ করত। আর আজ কাঁদতে কাঁদতে ঘরের দিকে চলে যায় শান্ত বাবা। ভাই ঘৃণায় একদলা থুতু ফেলে প্রস্থান করে। রেহানা বেগম বেদনাত্ম দৃষ্টিতে সবটা দেখেই যায়। বুঝতে পারেন আজ থেকে উনি একা হয়ে পড়লেন, ভীষণ একা। সবাই থেকে পাশে কেউ রইল না। এই জীবন বয়ে বেড়ানো এতটাও সহজ না। উনি মাটিতে বসে পড়েন, নীরব চোখের অশ্রু ঝরান। সময় সন্ধ্যাবেলা। ধরুণীর বুকে আলোর অস্তিত্ব বিলীনের পথে। পশ্চিম আকাশে লাল আভা মুছে যে প্রকৃতি ক্রমশ অন্ধকার ঘনিয়ে আসছে। তালুকদার মঞ্জিলে স্টেজ সাজানোর জায়গায় পাশাপাশি দাঁড়ানো আয়েশ আলিশা। মানুষের আনাগোনা নেই তেমন। আয়েশ আলিশা কারোর মুখে কোনো কথা নেই, দুজনেই চুপ। মন্ত্রীরা বুঝি সবসময় এমন ভুয়া জালিয়াতি কাজ করতে অভ্যস্ত। আয়েশার কথায় আয়েশার অধরে মুচকি হাসি ফুটে ওঠে। সেভাবেই জবাব দেয়, হুম। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা কিঞ্চিত বাঁকাতে হয়, জানেন? বাঁকাতে জানে মন্ত্রীরা। তা বাঁকা আঙুলে ঘি উঠেছে কি? হাস্যরসাত্ম কণ্ঠস্বর আরিশার, যেন কোনো কৌতুক শুনছে। ঠিক আরিশার মতো করেই পাল্টা প্রশ্ন ছুড়ে আয়াস। নীরহারা পাখি শেষ পর্যন্ত নীরে পৌঁছে গেছে তবে? মন্ত্রীকে পাওয়ার জন্য তো পৌঁছাতে হতোই। এখনও পুরোপুরি পাওনি। মিথ্যা ডিভোর্সের নাটক করে এতগুলো দিন আমার থেকে দূরে থাকার কারণ? তোমাকে শুধরানোর একটু আধটু চেষ্টা করলাম আর কি। আমি তো শুধরাইনি মন্ত্রী সাহেব। তাহলে এবার সত্যি সত্যিই সবটা হচ্ছে। এবার আর করব না। আয়েশের কথাটা আয়েশ ঠিক বুঝতে পারে না। ব্রু কুচকে চায়, কি করবে না? সাইন। জবাব শুনে আয়েশ হেসে ফেলে। আমি করে দেব সাইন। কথা শেষ হতে বাহুতে ধুম করে কিল বসিয়ে দেয় আরিশা। বাহুতে এলোপাথারি মারতে মারতেই বলে, জানে মেরে দেবো একদম। বউর হাতে খুন হতে না চাইলে এসব আজাইরা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন আয়েশ চৌধুরী। আচ্ছা বাবা, আচ্ছা, থামো এবার। আমার হাতটা ব্যথা হয়ে গেল। আরিশা থামে। আয়েশ ইশারায় মুখটা একটু এগোতেই বলে, আরিশা মুখটা বাড়াতে গালে টপাটপ কয়েকটা চুমু বসিয়ে দেয়। আমাকে তুমি সম্বোধনের জন্য গিফট। তোমার মুখে আপনি সম্বোধন বড্ড বাজে শোনায় হানি। এতদিন খুব কষ্ট করে টলারেট করেছি। রাতের জন্য রেডি থেকো বেবি, খেলা হবে। শেষের কথাটা ফিস ফিস করে চোখ টিপে বলে। আরিশা লজ্জা পাবে নাকি অবাক হবে ঠিক বুঝে উঠতে পারে না। দ্বিধাদ্বন্দ্বে ভোগে। পাঞ্জাবির সাথে আটকে রাখা সানগ্লাস চোখে লাগিয়ে ভাবির সাথে প্রস্থান করে আয়াস। সাথে সাথে দূরে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো পিছু ছোটে। আরিশা মুচকি হেসে বাড়ির দিকে অগ্রসর হয়। রাত 9টা। অনামিকার অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে। কলাপাতা রঙের একটি শাড়ি জড়িয়েছে শরীরে। পাশে তাবান রেডি হয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে অনামিকার জন্য। মেয়েটার সাজুগুজু শেষ হলে দুজন একসাথে নিচে যাবে। হঠাৎ একটা কল আসায় তাবান বেলকুনিতে যায়। কথা শেষ করে কয়েক মিনিট পরে রুমে আসে। এসেই দেখে অনামিকা বিছানায় বসা। তাবানকে লক্ষ্য করতেই কাছে ডাকে, এই তাবান, এদিকে আসুন, কথা শুনুন। অনামিকার আদেশে তাবান ওর দিকে এগিয়ে যায়। বসুন শ্যামবতী। আমি আমাদের ভবিষ্যৎ বেবির নাম ঠিক করেছি আজ। অনামিকা উৎসুক স্বর। তাবান মনে মনে বেঞ্চি কাটে। এখনই ঠিকমতো বাঁশরি করতে দিল না, কাছে গেলেই বাদরের মতো লাফায়। আবার এসেছে বেবির নাম ঠিক করতে। মুখে হাসি ফুটিয়ে তোলে। কী নাম ঠিক করেছেন? মেয়ে বেবি হলে নাম রাখবো তানা। তাবানের আর অনামিকার। তানা। তানা নামটা ইউনিক আর সুন্দর না বলুন? কি তেনা? কাপড়ের তেনা? আবার নাম হয় নাকি? তেমন হতবম্বিত। আরে তেনা নাকি তানা। নামটা আমার খুব পছন্দের, ওটা রাখবো ফাইনাল। অনামিকার কথা তাবানের মাথার চক্কর দিয়ে ওঠে। শেষ পর্যন্ত এরকম একটা তার কাটা মেয়ে ছিল কপালে। ছিল কি? নিজে সেদে গলায় বেঁধেছে, এবার ঠেলা সামলেও বেচারা বুকে হাত দিয়ে বিছানায় ঢলে পড়ে।
জ্ঞান হারালো বোধ হয়। অনামিকা ভরকে যায় পাশের কেবিনে টের উপর থেকে এক গ্লাসে সবটুকু পানি মুখে ছুঁড়ে মারে। মরা কান্না জুড়ে দেয়, তারপর পিট পিট করে চোখ মেলে তাকায়। তার মানে জ্ঞান হারায়নি? অনামিকা ফাটাবাসি সুরে কান্নায় থমকে ওঠে। মিষ্টি সুরে কাঁদতে পারলে কাঁদবেন, না হলে প্রয়োজন নেই। বিজিয়ে দিলেন তো আমায়। এখন আবার পাঞ্জাবি চেঞ্জ করতে হবে। আরে ভালো লাগে না। লাগেজ থেকে আরেকটা পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে চলে যায়। অনামিকা কিছুক্ষণ গোল গোল চোখে চেয়ে আবারও কান্নার সুর তোলে। তাবানকে শুনিয়ে শুনিয়ে গান গাওয়ার সুরে কাঁদে। অনামিকাও কান্নার সুর, সমসুর ব্যাটার খালি বোঝে না। গতরাতে হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে মধ্য বিবারের 2টা নাগাদ। রাত্রি পেরিয়ে দিনের আগমন ঘটেছে। দিবসের শেষ প্রহর। ঘণ্টার কাঁটা ঘুরে ঘুরে 4টার ঘরে থেমেছে। আজ কৌশিক ত্রিধার বিয়ে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাঁড়িয়ে সকলে। বরকনিকা পাশাপাশি বসা। ত্রিধা কাঁদছে। কাজে বিয়ে পড়াতে ব্যস্ত। ত্রিধাকে কবুল বলাতে বেশ কসরত করতে হয়েছে। সময় নিয়ে মেয়েটা 3বার কবুল উচ্চারণ করেছে। কাজী সাহেব কৌশিককে কবুল বলতে বললেই অমনি এক নিঃশ্বাসে 3বার কবুল বলে বসে ছেলেটা। মুহূর্তেই চাপা হাসির গুঞ্জন শোনা যায়। পরক্ষণে আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয় পরিবেশ। ঈশান কৌশিকের দিকে একটু ঝুঁকে আসে। স্যার, আপনি সত্যি বিয়ে করে ফেললেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আবার এত দ্রুত কবুলও পড়লেন? কৌশিক ভ্রু কুচকায়। আরেকবার বিয়ে করে দেখাবো, সত্যি কিনা? সহসা দুদিকে জোরে জোরে মাথা নাড়ে ঈশান। না না স্যার, 2বার অবধি ঠিক আছে, আমি বিশ্বাস করেছি। কৌশিক বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। ছেলেটা আস্ত একটা গর্ধব। পাশ ফিরে তাকাতে শার্নেলের ছল ছল আঁখিতে দৃষ্টি মেলে যায়। মেয়েটা মুখ জুড়ে ঘন আমাবস্যা নেমেছে। ফর্সা মুখটা লালচে হয়ে আছে। ডার্ক হ্যাজেলের রঙের মণিজোড়া অদ্ভুত দেখাচ্ছে আজ। মেয়েটা কেঁদেছে বোধ হয়। কৌশিকের কেমন অদ্ভুত অনুভূতি হয়। দ্রুত চোখ ফিরাতে নেয়। শার্নেল মনে হাসে। সব শেষ। মেয়েটার সব খুইয়েছে আজ। নিজের ভালোবাসা হারিয়েছে, ভালোবাসার মানুষকে হারিয়েছে। এসেছিল কৌশিকের মন জয় করতে, অথচ সব হারিয়ে বসলো। দ্রুত ফিরে যাওয়ার সিদ্ধান্ততে অটল হলো। আর যাই হোক, নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখতে পারবে না, কিন্তু নিজেকে দেওয়া প্রতিশ্রুতি আর কি হবে। শার্নেল দীর্ঘশ্বাস ফেলে। চারপাশে বয়ে চলা বাতাসে কেউ যেন বিষ ছড়িয়েছে। মেয়েটা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বাবার সাথে কথা বলার বড্ড প্রয়োজন। ওখান থেকে সরে যায়। শার্নের চলে যেতে কৌশিক পুনরায় তাকায় ওর প্রস্থানের দিকে। বুকের কোথাও অল্প স্বল্প ব্যথা অনুভব হয়। কৌশিক সেই সব আমলে নেয় না, দয়া নাম ধরে উঠিয়ে দেয়। মেয়েটার উপর সত্যিই কি কৌশিকের দয়া হচ্ছে নাকি অন্য কিছু? কৌশিকের জানা নেই। দৃষ্টি করিয়ে ত্রিধার দিকে তাকায়। কেঁদে কোটে অস্থির মেয়েটা। ইতিমধ্যে চোখ মুখ ফুলে গেছে। অকস্মাৎ পুলিশের আগমন বিয়েবাড়ির আনন্দ ফিকে হয়ে আসে। সবার চোখে মুখে এক অজানা কৌতূহল ফুটে ওঠে। প্রথম ইভান মির্জা ও অমিত মির্জা শাহকে দেখতে দূরে দাঁড়ানো হৃদিতের কপালে ভাঁজ পড়ে। নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। চোখজোড়া ছোট করে সানগ্লাসের আড়াল থেকে চেয়ে থাকে। ইভান হাসি মুখে আয়েশের সম্মুখে এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আয়েশ অধরে হাসি ফুটিয়ে প্রত্যুত্তর করে। ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ এখানে যে? তো বলুন কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? আপনাকে একটু থানায় যেতে হবে স্যার। আপনার এগেনস্ট একটা মার্ডার কেস ফাইল করা হয়েছে অ্যান্ড আপনার পুরো গোডাউন থেকে বিপুল পরিমাণ ড্রাগস পাওয়া গেছে। অল্প স্বল্প নয় কিন্তু। আয়েশের মুখের হাসি প্রসারিত হয়। ভিকটিম নির্বাণ তালুকদার, একটু সহজ ভাষায় মামুন তালুকদারের ভাইপো। মুখের হাসি ধরে রেখে আয়েশ বলে, আমাকে ফাঁসাতে জীবিত মানুষকে মৃত বানিয়েছে। গুড জব। আমার গোডাউন পরিত্যক্ত, ওখানে আমার চলাচল নেই। বছরে একবারও আমার পদধূলি পড়ে না ওখানে। আপনি শিওর কীভাবে হচ্ছেন এগুলো আমার? আপনার না হলেও প্রমাণ করে দেব স্যার। আইন চেটে প্রমাণ আইন চেনে প্রমাণ। নিবারণের সাথে কথা বলিয়ে দেই, থানায় যে এগুলো ডিসকাস করি স্যার। নিয়ত বেদে এসেছেন, নয়তো কেউ বাঁধিয়ে দিয়েছে যে আয়েশ চৌধুরীকে থানায় টেনে আনবে অ্যান্ড এনি কস্ট। ইভান হাসে। এমনটা নয় স্যার, আইন তো আর হাতে তুলে নিতে পারি না। হ্যাঁ, তা তো অবশ্যই। আইন সবার জন্য সমান। লাস্টের কথাগুলো চিবিয়ে চিবিয়ে মামুন তালুকদারের দিকে তাকিয়ে বলে। মামুন তালুকদারের ওষ্ঠে বক্র হাসি জ্বলে। কৌশিক আরেকবার বিরক্ত হয় বাবার উপর। না, এই লোক শুধরানোর নয়, মোটা মাথায় সব সময় ফালতু কাজ ঘুরে বেড়ায়।
আজকাল কৌশিকের কথা শুনছে না, পতনের সময় এলো মানুষটার বোধ হয়। এভাবে পদে পদে ভুল করতে থাকে। আচ্ছা, এই উদ্ভট কাজগুলো কার কথাতে করছে? কপালে বাজ ফেলে কৌশিক ভাবে একটু। সহসা মস্তিষ্কের নিউরনগুলোতে একটাই নাম প্রভাবিত হয়, জায়ান। তবে কি কোনোভাবে বাবার সাথে জায়ানের যোগাযোগ আছে? আয়াস হৃদিতের দিকে তাকায়। হৃদিত ততক্ষণে চোখ থেকে সানগ্লাস সরিয়েছে। নীরব দৃষ্টিতে দুই বাজে নিজেদের কথা আদান প্রদান করে নেয়। হৃদিত অধৈর্যরায় বাঁকা হাসি লেপটানো, চোখে সানগ্লাস লাগিয়ে আয়েশের সামনে এগোতে নিলেই পাশে দাঁড়ানো আরিশা হাত চেপে ধরে। মুখটা শুকিয়ে একটুখানি দেখাচ্ছে মেয়েটার। চোখ যেতেই না যেতেই আকুল অনুরোধ। আশ মৃদু হেসে বলে, টেনশন করে না হানি। রাতের খাবার টেবিলে আমাকে পাবে। এখন থানায় যে কারো বুকে একটু শান্তি ফিরিয়ে দিয়ে আসি, এরপর তার পালাতো। শেষবার একটু হাসক। কথার অর্থ বুঝতেই আয়শা হাত ছেড়ে দেয়। ক্রুদ্ধ চোখে মামুন তালুকদারের দিকে তাকায়। মেয়ের দৃষ্টি উনি সম্পূর্ণ উপেক্ষা করেন। মেয়েকে বাবার বিরুদ্ধে নীরব যুদ্ধ ঘোষণা করার জন্য এই কাজটাই যথেষ্ট ছিল। গতকাল রাতেই ডিভোর্সের বিষয়টা ক্লিয়ার করেছে আয়াস। সবার এই ভেবেই খুশি হয়েছে যে ওইসব কেবলমাত্র একটা প্ল্যান ছিল আয়াসের। এমনিও ওগুলো ডিভোর্স পেপার ছিল না, নর্মাল একটা পেপার ছিল। ওই সিক ওই সিচুয়েশনে এক প্রকার ট্রমাটায় থাকায় এই ব্যাপারটি ঠিকমতো খেয়ালই করেনি। আর চলে যেতে ত্রিধা কান্নায় ভেঙে পড়ে। মনে মনে ক্ষোভ পোষে কৌশিকের বিরুদ্ধে। অগ্নিদৃষ্টিতে কৌশিকের দিকে তাকিয়ে থাকে। যে আগুনে সহজেই কৌশিক তালুকদারকে ধ্বংস করা যাবে। দৃষ্টিতে আকাশসম ঘৃণা দৃশ্যমান। কৌশিক ত্রিধার দৃষ্টিতে এক পলকহীন তাকিয়ে থাকে। আজ কেন যেন ত্রিধার ঘৃণিত দৃষ্টি মেনে নিতে পারছে না। শানিল আর ত্রিধার চাউনিতে আকাশ পাতাল তফাৎ। দুজনেই তো মেয়ে, তাহলে একজনের চোখে ভালোবাসা, অপরজনের চোখে ঘৃণা। এত পার্থক্য কেন? কৌশিক কি তবে অনেক খারাপ একজন মানুষ? ছোট্ট মেয়েটার সাথে খুব বেশি অন্যায় করে ফেললো নাকি? ছেলেটার হঠাৎ করে সবটা এলোমেলো লাগে। ওখানে থেকে উঠে চলে যায়। চিতা হতবাক নয়নে সেদিকে চেয়ে রয়। হলোটা কি? কিছুই বুঝল না। এটা পর্ব 42। আয়েশ ও ইভান মির্জা মুখোমুখি বসা। দুজনের মুখমণ্ডল গম্ভীর। পাশে দাঁড়িয়ে অমিত সাহা। দুজনের ভাবমূর্তি বোঝার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছে না। আয়েশ পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে কল দিয়ে ফোনটা টেবিলের উপর রাখি। কয়েক সেকেন্ড পেরোতে কলটা রিসিভ হয়। ওপাশ থেকে বেশি আসে পুরুষালী আওয়াজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। নির্বাণ, তোর সাথে এসপি ইভান মির্জা একটু কথা বলবে। ফ্রি থাকলে ভিডিও কলে অ্যাড হবি? অ্যাড কর। আচ্ছা ভাইয়া। ভিডিও কল আসতে রিসিভ করে ফোনটা ইভানের দিকে এগিয়ে দেয় আয়াস। ইভান ফোন হাতে নিয়ে চোখের সম্মুখে নিবারণকে দেখতে চমকায়। ছবি যাকে দেখেছিল সে যে এই ছেলে, তাতে কোনো ভুল নেই, কিন্তু মৃত্যুর সকল ডিটেলস এগুলো মিথ্যে। ছেলেটা বেঁচে আছে? কয় তাসের খেলা চলছে এখানে। মুহূর্তে ইভানের মস্তিষ্ক এলোমেলো হয়ে পড়ে। নিজেকে ঠান্ডা রাখার সবটুকু প্রয়াস চালায়। জি স্যার, বলুন। তুমি মৃত হিসেবে পরিচিত এদেশে। তোমার ডেথ সার্টিফিকেট দেখেছি আমি। এবং ঘটনাস্থলে তোমার স্পট ডেট হয়েছে, এটাও লোকমুখে প্রচলিত। অথচ তুমি আমার সামনে উপস্থিত। 20 দিন আগে ঘটে যাওয়া ঘটনা কি তবে মিথ্যা? আর তোমার ওই ক্ষতবিক্ষত লাশ? ইভানের কথায় নির্বাণ দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর বলে, আমি মৃত নই। আমাকে বাঁচাতে মৃত ঘোষণা করেছে আয়েশ ভাইয়া। আমি মামুন তালুকদারের অবৈধ ব্যবসা সম্পর্কে সবটা জেনে গিয়েছিলাম, তাই উনি আমাকে এতদিন বন্দি রেখেছিলেন। আর বাসায় বলেছিলেন আমি কানাডায় আছি। আমার পরিবার ভোলা বলা সদস্যরা সেটাই বিশ্বাস করেছে। আমি অতদিন ওনাদের টর্চার সেলে বন্দি ছিলাম। দীর্ঘ 1 মাস পর পালানোর সুযোগ পেয়েছিলাম সেদিন। আমি কোনো রকমে পালিয়ে আয়েশ ভাইয়ের শরণাপন্ন হয়েছিলাম। আয়েশ ভাই জানতো ওরা আমাকে খুঁজে বের করে ঠিক মেরে দেবে। তাই এই আমিটাকেই বাঁচানোর উদ্দেশ্যে আমাকে মৃত ঘোষণা করে ওই কার অ্যাক্সিডেন্ট, ডেড বডি সব প্ল্যান মাফিক সাজানো হয়েছে। আমি নিজের হাতে একটা হাত হারিয়েছি। মামুন তালুকদার নিজে কেটেছে আমার হাত। দীর্ঘ 20 দিন ওই হাত নিয়ে থানায় যথাক্রমে ট্রিটমেন্ট না হওয়ার আমার হাতের মাংস পচতে শুরু করেছিল। সেই ট্রিটমেন্টের জন্য আয়েশ ভাই আমাকে ওই রাতেই ইউএসএ পাঠিয়েছে। কিন্তু আপনারা তো ভুল রাস্তায় গিয়েছেন। আইনে শরণাপন্ন হতে পারতেন। আইন আমার জীবন বাঁচিয়ে দিত।
রিডিকিউলাস। এতদিনেও তো উন্মুক্ত প্রমাণ কালেক্ট করেও ধরতে পারলেন না মেন ক্রিমিনালকে। মুখের উপর এমন কথার বেলায় ইভান হতভম্ব না হয়ে পারে না। ভীষণ আত্মসম্মানের লাগে কথাটা, তবে সবটা একপাশে ঠেলে সরিয়ে জানতে চাই, মামুন তালুকদারের অবৈধ ব্যবসা বলতে কি বোঝালেন আপনি? ড্রাগস বাদে ওনার অন্য কারবার আছে? ঢাকার অনেকগুলো হসপিটাল থেকে মৃত ব্যক্তির বডি অর্গান বাইরে দেশে পাচার করা হয়। লোকচক্ষের অন্তরালে পথশিশু সহ নারীদের তুলে নিয়ে যেয়ে তাদের সাথে নির্মম ঘটনা ঘটিয়ে বডি অর্গান নিয়ে নেওয়া হয়। একটু খেয়াল করলেই দেখবেন বর্তমানে নিখোঁজের সংখ্যা বেড়েছে। পরবর্তীতে তাদের পাওয়া যায় কিনা সেই খোঁজ তো আপনারা নেন না। এ বিষয়ে আপনাদের আরও তৎপর হওয়া উচিত এসপি ইভান মির্জা। ইভানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সব কেমন গুলিয়ে আসে। এতদিন যা ভেবে এসেছে আজ যেন এক নিমিষে সব উল্টে যায়। সব যখন নিজেই ঘটিয়েছে, তাহলে আজ সকালে এসে কেস ফাইল করলো কেন? নিবারণের বাবাও তো সঙ্গে ছিল। উনি সত্যি এ বিষয়ে অজ্ঞ, নাকি মামুন তালুকদারের ইশারায় নাচছেন? আপনাকে আমাদের প্রয়োজন নিবারণ। নির্বাণ, আশা করি আপনি সাথে থাকবেন। সে সবসময় আছি, কিন্তু একটা কথা আমার খুব জানতে মন চাইছে, আসলে আপনারা করেনটা কি? কৌশিককে এত সহজেই ধরতে পারবেন না, তবে আপনারা চাইলে মামুন তালুকদারকে ফাঁসি দড়িতে ঝুলাতে পারেন। সরকার লোক বলে ছেড়ে দেন না আবার। ওনার মতো জঘন্য মন্ত্রী বাংলাদেশে আর একটাও নেই। ইভান মুচকি হাসে। একবার ধরতে পারলে আর মুক্তি মিলবে না। আমাকে ঘুষখোরদের সাথে মিলাবেন না, আচ্ছা? এখন ভাই, আমাদের প্রয়োজন হলে আপনাকে একটু ডিস্টার্ব করব। ওকে, বাই স্যার। কল ডিসকানেক্ট হতে ইভান ফোনটা আয়েশের দিকে এগিয়ে দেয়। স্যার, আপনাকে আমরা আপাতত যেতে দিতে পারছি না। ড্রাগস ইস্যুতে অনেক বেশি সিরিয়াস। আপনার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তার থেরাপি চলতো। চাইলে আমাকেও থেরাপি দিতে পারেন, তবে ডাবল থেরাপি সহ্য করার ক্ষমতা রাখতে হবে আপনাকে। আয়েশের অধরে বাঁকা হাসি। ইভান ভ্রুকুচকে তাকায়, পরক্ষণেই হেসে দেয়। আমার ক্ষমতা অনেক বেশি। আপনি চাইলে আমাকে দেখাতে পারেন। আমি দেখাতে পারি। চেক ইউর হোয়াটসঅ্যাপ। আয়েশার কথা ইভান পকেট হাতে নিজের ফোনটা বের করে সোজা হোয়াটসঅ্যাপে যায়। অপরিচিত একটা নাম্বার থেকে 3টা ভিডিও সেন্ড করেছে কেউ। ইভানের কপালে বাজ ফেলে ভিডিও 3টা দেখে। প্রথম ভিডিওতে 5টা গাড়ি শো শো করে ছুটেছে, জঙ্গলের মাঝে প্রবেশ করেছে। পেছন থেকে প্রথম গাড়ির নাম্বার হাইলাইট করে দেওয়া। ভিডিওটা কাট। দ্বিতীয় ভিডিওতে গাড়িগুলো আয়েশের পুরনো গোডাউনের সামনে থামে। ইভান ভালোভাবে খেয়াল করতে দেখে সেম গাড়ি এখানেও আছে। এখানেও গাড়িটার নাম্বার হাইলাইট করা। গাড়িগুলো থেকে দুজন করে মানুষ নেমে দাঁড়ায়, কিন্তু প্রথমটা থেকে অনলি একজন বের হয়। গাড়ির ব্যাকসিট ভর্তি ড্রাগস। সবগুলো ড্রাগস ওই গোডাউনে রাখা হয়। ভিডিওটা কাট। অ্যান্ড থার্ড ভিডিওতে প্রথম গাড়িটাকে ঢাকা স্বনামধন্য একটা রেস্টুরেন্টের সামনে দেখা যায়। পরপরই ওখান থেকে মামুন তালুকদারের গাড়ি এসে থামে। 2টা গাড়ি থেকে দুজন নেমে দাঁড়ায়। একজন মামুন তালুকদার, অপরজন জায়ান। দুজন একে অপরকে জড়িয়ে ধরে রেস্টুরেন্টে প্রবেশ করছে। ভিডিও কাট। এটা সম্ভবত পরের দিনের ভিডিও। ইভান ভিডিওগুলো দেখে শেষ করে আয়েশের দিকে তাকায়। আয়েশের অধর জোরে সেই বাঁকা হাসি লেপ্টে আছে। জঙ্গলের রাস্তায় মেইন রোডের সাথে আমি 3টা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। দুটো প্রকাশ্যে ছিল, সেই দুটো ভেঙেছে ওরা। আমার গোডাউনে 5টা ক্যামেরা ভেঙেছে, আর 2 জায়গায় 2টো ক্যামেরা লুকিয়ে লাগানো ছিল, যা আমার আপনার মতো মানুষের খুঁজে পেতে বছর পেরিয়ে যাবে। সেই দুটো ফুটেজ আপনাকে সেন্ড করা হয়েছে। আর লাস্টটা রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ। 2 মাস হতে চলল, এখন অবধি জায়ানকে ধরতে পারলেন না। আপনাদের কাজ সহজ করে দিলাম। বেস্ট অফ লাক। গলায় ঝুলানো সানগ্লাস উঁচিয়ে চোখে লাগিয়ে নেয় আয়েশ। আড়মোড়া ভেঙে অলস ভঙ্গিতে উঠে দাঁড়ায়। আপনার গোডাউন পরিত্যক্ত, তাহলে ওখানে সিসিটিভির প্রয়োজন দেখছি না। নাকি পেছনের ঘটনা অন্য কিছু স্যার? আপনাদের মন বড়, আপনাদের মনে বড় খুঁতখুঁতে, একদম প্রেগনেন্ট মহিলাদের মতো। আর এই জিনিসগুলোই আমার বিরক্ত লাগে। সাবধানতার মার নেই। আমি রাজনীতিতে আছি, এর মারপেচ ভীষণ ডেঞ্জারাস। এই যে ক্যামেরা দুটো না থাকলে আজ আমি ওই 4 দেয়ালের মাঝে থাকতাম, আর আপনি আমাকে থেরাপি দিতেন। আপনার মনে স্বস্তি মিললেও আমার ব্যাক সাউন্ড জ্বলে যেত। বাই দ্য ওয়ে, বাই। সন্ধ্যা 7টা বেজে গেছে। আমার বউ আমার অপেক্ষা করছে। উষ্ঠদয়ে বাঁকা হাসি ঝুলিয়ে রেখেই আয়েশ প্রস্থান করে। প্রতিটা কদমে মন্ত্রের তেজ প্রতিফলিত। ইভান চোখজোড়া বুঝে চেয়ারে মাথা এলিয়ে দেয়। 5 মিনিট ধরে কিছু একটা
হিসাব মেলায়। এতক্ষণে মুচকি হাসে। অমিত সাহাকে বুঝলে অমিত সাহা কি বুঝলেন? অমিত সাহা কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। দৃষ্টিতে স্পষ্ট উনি কিছুই বোঝেননি। মুখে বলেন, কিছুই তো বুঝলাম না স্যার। রাজনীতির মার পেজ ও আপনি বুঝবেন না, পুরোটাই মাকাল ফল। বদ্ধরুমে সর্বকোণে কাঁচা ফুলের মন মাতানো সুবাসে মুখরিত। ঘরের মাঝে অবস্থিত বেডটায় ফুলে সুসজ্জিত। অন্ধকারেচ্ছন্ন ঘর, সেথায় নিত্য জমেছে অশরীরীগুলো। বেলকনির খোলা দরজা দিয়ে চাঁদের মৃদু আলো প্রবেশ করছে ঘরে। এতে যেন আধার কয়েক গুণ বেড়েছে। বেলকনিতে ফ্লোরে হাঁটুজোড়া ভাঁজ করে বুকে শনে জড়িয়ে সেথায় মাথা রেখে বসা ত্রিধা। ফুলপ্রেমী ত্রিধার কাছে আজ ফুলের গন্ধ বিষের ন্যায় লাগছে, বিষাক্ত, যা নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে বুকে জ্বালাপোড়া করছে। 1 ঘন্টা ওকে ঘরে রেখে 1 ঘন্টা আগে ওকে ঘরে রেখে গেছে সকলে। মেয়েটা ঘরে এসে ড্রেস চেঞ্জ করে বেলকুনিতে ঘাঁটি বেঁধেছে, আর এক পা কোথাও নড়েনি। কেঁদে কুটে চোখজোড়া ফুলে বালিশ হয়েছে। আজ নিজেকে খুব অসহায় লাগছে। মেয়েটার হঠাৎ দরজা খোলার শব্দে কেঁপে ওঠে ত্রিদা। অজানা আশঙ্কায় বুকটা টিপটিপ করতে থাকে। দেয়ালের সাথে চেপে বসে আরও সরে যায় ওদিকে। আলগোছে বেলকনির দরজা বন্ধ করতে নিলেই দুটো পায়ে সে থামে ত্রিধার সামনে। মেয়েটা স্নিগ্ধ সন্নিত আখি যুগল উঁচু করে তাকায়। চাঁদের আলোয় ঝলমলিয়ে ওঠে ত্রিধার আনন। কৌশিক ওর দিকেই চেয়ে আছে। দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। যেই চোখে বিকালব্দে ঘৃণা ছিল, সেই চোখে এখন ভয় কেন? বেবি গার্ল, তোমার চোখের সবটুকু ঘৃণা কেবল আমার জন্যই বরাদ্দ। ওই চোখে কখনো ভয় কিংবা অন্য কোনো অনুভূতি আমি দেখতে চাই না। দেখতে চান না? নাকি অনুভূতির কাছে মাথা নোয়াতে পারবেন না? কোনটা? কথার পৃষ্ঠে তৎক্ষণাৎ প্রশ্ন ছড়ে ত্রিধা। কৌশিক জবাব না দিয়ে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়। পরমুহূর্তে দৃষ্টি ঘুরিয়ে মৃগাঙ্গে স্থির হয়। যেভাবে ভাববে সেটাই। তেরামি ছাড়ুন। তোমার সাথে তেরামি করতে ভীষণ ভালো লাগে। ভালো হতে টাকা লাগে না কৌশিক, বিশ্বাস করো। বেশি না, 500 কোটি টাকা দিলে আমি ভালো হয়ে যাব। ত্রিধা হতবাক। পরপরই দাঁত কিরমির করে বলে, আমার জীবনে এভাবে নষ্ট না করলে পারতেন আপনি। আপনার শেষ কেবল করুণ মৃত্যু কৌশিক। তখন আমার কি হবে? বেবি গার্ল, আম স্পিচলেস। আমাকে হারানোর ভয় পাচ্ছ তুমি? ও মাই গড! নাটকীয় ভঙ্গিতে কৌশিক। ত্রিধা প্রচণ্ড বিরক্ত। যার জন্য মনে বিন্দু পরিমাণ ভালোবাসা নেই, তাকে হারানোর ভয় কীভাবে পাবো আমি? তাহলে ওই যে বিধবাদের সমাজের মূল্য কম, সেটার ভয় পাচ্ছ? তোমার তো ভালোবাসার মানুষ আছে, তার সাথে গড় বাঁধবে। বরং আমি মরে গেলে তোমাদের আরও সুবিধা হবে। সেকেন্ড চান্স থাকতে আপসেট হয়ে যাবে না ডার্লিং। একদম আনমেরিড ছেলেকে মেরিড মেয়েকে কেন বিয়ে করবে একজন? ভালোবাসার টানে। আপনি ভালোবাসা বোঝেন? হয়তো পশুরা ভালোবাসা বোঝে না, পশুদেরও একটা মন আছে। আপনাকে আজ অদ্ভুত লাগছে। কৌশিক এই কথায় ঘাড় বাঁকিয়ে চায়, হেসে বলে, তাই নাকি? জি, মাঝে মধ্যে নিজেকে একটু অদ্ভুত বানাতে ভালো লাগে। আপনি সত্যি কৌশিক তো? এত নরম কথা কৌশিক তালুকদার আজ অবধি বলেনি। কেন, শুনতে ভালো লাগছে না? নাকি আমার মুখে ব্যামানন শোনাচ্ছে? নরম কথায় আমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে? শুকে দেখবে একবার। ওয়াক থু, ছ্যা, কৌশিককে। নামের এমন বিকৃত উচ্চারণে কৌশিক ভ্রুদয় কুঁচকে আসে। হোয়াট ইজ কৌশিকা বেবিগা? শেষ পর্যন্ত এই ছিল তোমার মনে? নামের লেজ ধরে আমার ইজ্জত টান দিলে? ইটস নট ফেয়ার ডার্লিং। একের পর এক চমকে তিদা হতবম্ব। ছেলেটার ভূতে টুতে ধরলো নাকি? এত কথা এ যাবৎ অবধি বলেনি কৌশিক। ত্রিধাও কম কিসে? আপনার ইজ্জত আছে? খুলে দেখাই। ত্রিধা ঠিক বুঝলো, শুধালো, কি খুলবেন? কৌশিক দুষ্ট হেসে ইশারায় বোঝায়। মেয়েটা লজ্জা পেয়ে বসেন। ধ্যাত, আপনার সাথে কথা বলাই বেকার। তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। এই ছেলের সামনে আর 1 সেকেন্ডও না। কৌশিক সরে দাঁড়াতে ত্রিধাকে যেতে দেয়। ত্রিধা ঘরের দিকে পা বাড়াতে এক ঝটকায় কৌশিকের বুকের ওপর পড়ে। কৌশিক নিজের দুহাতে ত্রিধার কোমরে রেখে নিজের সাথে জড়িয়ে নেয়। কী থেকে কি হলো ভাবতে ত্রিধার হৃৎপিণ্ডর গতি কমে। কৌশিক ঘোর লাগানো দৃষ্টিতে ত্রিধার দিকে চেয়ে আছে। মুখটা সামনে গতেই ত্রিধার মুখ ঘুরিয়ে নেয়। কৌশিক মৃদু হাসে। ত্রিধার এ পর্যায়ে ছাড়া পেতে মোচড়ামুচড়ি শুরু করে। ছাড়ুন প্লিজ বেবিগার্ল, জলদি শুকে দেখো, তবেই যেতে পারবে। ত্রিধা কিংকর্ত বিমর। এটা কেমন আদেশ? পরপরই দুষ্ট হাসে।
নাক বাড়িয়ে মুখ অব্দি নিয়ে ফসফস করে শ্বাস গ্রহণ করে। ছ্যা, দুর্গন্ধ কৌশিকটা। আজকে সারা রাত এভাবেই থাকবে তুমি। অমনি ত্রিধা আলাভোলা হাসে, হি হি। এই কৌশিকা, আপনি দেখি মজাও বোঝেন না। আপনার মুখ তো না যেন পারফিউমের ফ্যাক্টরি। আহ, মন মাতানোর সুবাস। আমার তো মন চাইছে আপনার মুখের মধ্যেই ঢুকে বসে থাকতে। ত্রিধার কথা বলার ধরনে কৌশিক উচ্চস্বরে হেসে ওঠে। ত্রিধা ছেড়ে দেয়। ইমপ্রেস বেবিগাল। বাই দ্য ওয়ে, তুমি চাইলে মুখে না ঢুকে আমার মনের মধ্যে ঢুকতে পারো। ত্রিধা কিছুক্ষণ মুগ্ধ নয়নে চেয়ে রয়। চন্দ্রের সোনালি আলোয় কৌশিককে ভীষণ মোহনীয় দেখাচ্ছে। ছেলেটার হাসির গুঞ্জন বুকের মাঝে তোলপাড় তুলছে। মানুষটা হাসলে এতটা সুন্দর লাগে, তাহলে হাসে না কেন? সবসময় গোমরা মুখ না থেকেই মাঝে মধ্যে হাসলেও তো পারে। সিদার হৃদস্পন্দন বাড়ে। মেয়েটা দ্রুত সরে পড়ে। ত্বরান্বিত হাতে ঘরের লাইট জ্বালায়। কৌশিক হাসতে হাসতে ঘরে প্রবেশ করে এক পলক সিদার থেকে চেয়ে দরজা দিকে হাঁটা ধরে। আমি রাতে আসবো না, ভালোভাবে দরজা লক করে রাখবে। রাতে কেউ ডাকলে দরজা খুলবে না। অ্যান্ড ইউর অ্যাক্টিং স্কিল জাস্ট ওয়াও। আই থিঙ্ক তোমায় ফিল্মে ডিরেক্টরদের সাথে কথা বলা উচিত। পড়াশোনা বাদ দিয়ে ওটাতে মনোনিবেশ করলে ভালো। গলার আওয়াজে সাথে ধীরে ধীরে মানুষটার চিহ্ন মিলিয়ে যায়। সীতা হতবম্ব নয়নে চেয়ে রয়। ধরা পড়ে গেল? এটা মানুষ নাকি অন্য কিছু? 5 মিনিট যেথায় ধরা খেয়ে বসে সেখানে কিভাবে কি করবে? মেয়েটা বড় হতাশ হয়। হাত পা ছড়িয়ে ছিটে কাঁদতে মন চায়। শব্দ করে দরজা আটকে দেয়। গুটি গুটি পায়ে বিছানার দিকে এগোয়। পরির শরীর খারাপ করেছে। পানি পরিবর্তনে ঠান্ডা লেগেছে মাত্রাতিরিক্ত, সাথে জ্বর। সন্ধ্যা ডক্টরের কাছে নিয়ে গেছিল। 4 মাসের ওইটুকু বাচ্চাকে গ্যাস দিতে হয়েছে। সে কি কান্না পড়ির! মেয়ের কান্নায় মেহরিমা নিজেও কেঁদেছে খুব। রাত 1টা, অথচ পরি চোখে ঘুম নেই। বসা কোলে থাকছে না। আবার মেহরিমার হৃদিতকে ছাড়া কাউকে চিনছেই না। অন্য কেউ কোলে নিলেই কাঁদছে, এমনকি ওকে কোলে নিয়ে বসলেও কেঁদে উঠছে। মেয়েটা কাঁদাতে মেহরিমা নারাজ। তাই তো সেই সন্ধ্যা 8টা থেকে হৃদিত আর ও মিলে পরীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। একবার ঘর জোরে পায়চারি করছে তো আরেকবার বেলকনিতে। একবার মেহু নিচ্ছে তো আরেকবার হৃদিত। সাথে মেহরিমার কান্না ফ্রি। একটু পর পর ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। এই তো এখনও কাঁদছে আর ঘরের মাঝে হাঁটছে। পরি যদিও বা একটু ঘুমাবে, ওর কান্নার দরুন সেটাও বোধহয় পারছে না। হৃদিত তিরিবিরক্ত তিতিবিরক্ত হয়ে ধমক দিয়ে ওঠে, এই তোর কান্না থামা। অকস্মাৎ ধমকে হৃদিত মিহিরিমার কান্না থেমে যায়। মুখ ফুলে কিছু বলতে নিলে হৃদিত ফের বলে, মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে তোর খবর আছে। মাহিরাকে আমার কাছে দে। 10 মিনিট নীরবতা পালন করবি। এটা তোর জন্য চ্যালেঞ্জ। যদি জিততে পারিস তাহলে যা চাইবি তাই পাবি। মিহিরিমা রাগার কথা ছিল, অথচ রাগে না, বরঞ্চ খুশি হয় মনে মনে। পরীকে হৃদিতের কাছে দিয়ে বিছানায় যেয়ে বসে। ঠোঁটের ওপর আঙুল চেপে সন্ন্যাসীদের ধ্যান করার মতো চুপচাপ বসে পড়ে। আর ভাবতে থাকে কি চাওয়া যায়। হৃদিত খুব কষ্টে নিজের হাসি আটকায়। পাছে যদি পরীর ঘুমের রেশ কেটে যায়। কিছু মিনিট পেরোতে পরী গভীর ঘুমে তলিয়ে যায়। হৃদিত যত্ন সহকারে মেয়েকে মাঝখানে শুইয়ে দেয়। মেহরিমার দিকে তাকিয়ে মুচকি হাসে, ঘুমিয়ে পড় জান। অনেক রাত হয়েছে, তোর রেস্ট প্রয়োজন। মাহিরা ঘুমানোর সময়টুকু তুই ঘুমিয়ে নে, সকালে উঠে তোর আবদার শুনবো। মেহরিমা কপালে অধর ছুঁয়ে দিয়ে নিজের জন্য নির্ধারিত জায়গায় শরীর এলিয়ে দেয় হৃদিত। মেয়েটা এই ছোটোখাটো যত্নগুলোতেই নিজেকে খুইয়ে বসে বারংবার। অধরে তৃপ্তির হাসি ফুটে নিজেও শুয়ে পড়ে। হৃদিতের মতন একজন ভালোবাসার মানুষ আর পরীর মতো ফুটফুটে একটা বাচ্চা থাকতে জীবনে আর কি লাগে? কিচ্ছু লাগে না। মেহরিমা পরিপূর্ণ। পাশে থাকা দুজনকে নিয়ে মেহরিমার সাজানো ছোট্ট পৃথিবীটা পরিপূর্ণ। রাত 2টো। কৌশিক আর ঈশান পাশাপাশি ফুটপাতে বসা। আজ যেন এক নতুন কৌশিককে আবিষ্কার করছে ঈশান। স্যারের আচরণ, কথা বরাবরই অবাক হচ্ছে ছেলেটাকে। একের পর এক সিগারেট ফুঁকছে কৌশিক। মনের মাঝে সাহস জুগিয়ে ঈশান কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, স্যার, আপনি কি অনুতপ্ত? কথাটা শ্রবণেন্দ্রিয় পর্যন্ত পৌঁছাতে কৌশিক পাশ ফিরে যায়। অমনি ঈশান দুহাতে দূরে যায়। শ্যুট করবেন না স্যার। আমার ফিউচার ওয়াইফ এই বাংলাদেশের কোনো এক কোনায় মটকার মতো পড়ে আছে। বেচারি আমার জন্য বসে বসে কান্না করবে। বিয়ে না করে বিদায়, বিধবা করতে চাই না আমি। হড়বড়িয়ে কথাগুলো বলে থামে ঈশান। কৌশিকের ভ্রুযুগল আপনা আপনি কুঁচকে আসে। তোমায় বিয়ে কি করবে? কেন স্যার, আমার বউ? কৌশিক মেজাজ হারায়, ধমকে ওঠে,
আর 1টা বাজে বকলে জায়গা মতো শ্যুট করব। তখন কেঁদেও কুল পাবে না। কাজের কথা বলো। ভেনেজুয়েলা থেকে ড্রাগস সাপ্লাই দেওয়া হয়েছে স্যার। কয়টা? কান্ট্রিতে 13টা। গুড বয়। এবার শুধু বাস্টার্ডগুলোর টাকা নিয়ে ঝামেলা করুক, এখানে পুঁতে রেখে দেব। আমার বুকের উপর দাঁড়িয়ে আমার সাথে চালাকি, হ্যাঁ? কথা শেষ করে সামনে ঘাড় ঘোরাতে যেতে থামে কৌশিক। ঈশানের সাদা শার্টে অতি ক্ষুদ্র লাল আলোয় উপস্থিতি, লেজার লাইটের আলোয় মতো অতি সূক্ষ্ম। ফিস ফিস করে বলে, ডোন্ট মুভ ঈশান, আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে। ঈশান কৌশিকের মতোই আওড়ায়, না স্যার, সামনে 2 মিনিট হাঁটলে একটা সিসিটিভি ক্যামেরার অস্তিত্ব পাওয়া যাবে। আমার ব্যাক সাইডে রিভলভার আছে, দ্রুত কাছে এসো। ওটা বের করো, সামনে থেকে যেন বোঝা না যায়। কৌশিকের কথা মতো সবটা করে ঈশান। ব্যাক সাউন্ড ব্যাক সাইড থেকে আস্তে ধীরে রিভলভার বের করে পেছন থেকে কৌশিকের বাম হাতে দেয়। ঠিক 2 সেকেন্ডের ব্যবধানে একটা শোটের শব্দ হয়। রাস্তার ওপাশে ওদের থেকে কয়েক গজ দূরে একটা নতুন নির্মাণ করা বিল্ডিংয়ের দোতলা বেলকনি থেকে একজন রাস্তায় লুটিয়ে পড়ে। ঈশান হতবাগের শীর্ষে। এত দ্রুত, এত নিখুঁত শট! চোখের পলকে যেন সবটা ঘটে গেল। ঈশানের মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছে হয়, এটা মানুষ নাকি যন্ত্র। রিভলভারের পেছনে রাখা অবস্থায় কৌশিক উঠে দাঁড়ায়, গাড়ি থেকে অগ্রসর হয়, দ্রুত লাশ সরাও, অ্যান্ড এটাও যেন জেনে নিও শালা কোন পক্ষের। ঈশান বাধ্যের মতো মাথা নাড়ায়, পকেট হাতড়ে ফোন বের করে দ্রুত কাজে লেগে পড়ে। ওরা দুজন এসেছিল ঢাকা থেকে একটু অফ সাইডে। এদিকে পরিত্যক্ত বিল্ডিংই বেশি, মানুষের বসবাস নেই।